হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবিসিএস অফিসার। তাহলে আজকে আমরা পড়ব ডাব্লিউবিসিএস এর ইতিহাস। তো যে বইটি আমরা পড়বো আজকে সেটি হলো স্বদেশ সভ্যতা ও বিশ্ব, যেটি রচয়িতা হলো জীবন মুখোপাধ্যায়। তো কালকে পড়া হয়েছিল প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের সাহিত্যিক উপাদানটি। তো আজকে পড়ব প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, চলো শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো আজ আমরা পড়ব প্রত্নতাত্ত্বিক উপাদান। যারা প্রত্নতাত্ত্বিক উপাদানটা কি সেটা জানো না, তাদেরকে আবার বলে রাখি যে কালকে ক্লাসে যেটা পড়িয়েছিলাম যে প্রাচীন ভারতবর্ষে কিন্তু এই ধরনের কোনো ইতিহাস গ্রন্থ রচিত হয়নি। ঠিক আছে, তো বলেছে এখানে এই কারণে বিভিন্ন প্রাচীন নিদর্শন উপাদানের উপর ভিত্তি করে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা হয়। আর এই উপাদানগুলিকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটি হলো সাহিত্যিক উপাদান ও অপরটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, তো তারপর বলা হচ্ছে যে এই যে দুটো ভাগে ভাগ করা হলো সাহিত্যিক উপাদান আর প্রত্নতাত্ত্বিক উপাদান। কালকে আমরা পড়েছি সাহিত্যিক উপাদানের ভাগগুলি। সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায়, ভারতীয় সাহিত্য ও বিদেশি সাহিত্য। ঠিক আছে, তো ভারতীয় সাহিত্য বিদেশি সাহিত্য আমরা কি কালকে জেনেছিলাম। তাহলে আজকে বাকি আছে প্রত্নতাত্ত্বিক উপাদানটি। এই প্রত্নতাত্ত্বিক উপাদানটিকে আবার আমরা দেখতে পাবো যে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, লিপি, মুদ্রা ও স্থাপত্য ভাস্কর্য। ঠিক আছে, তো এগুলো কি চলো দেখে নিই। এখানে বলেছে প্রত্নতাত্ত্বিক উপাদান কি লেখা আছে পড়বো। প্রথমে লেখা আছে, আমরা যখন এখনই খানিকক্ষণ আগে পড়লাম যে লিপি, মুদ্রা ও স্থাপত্য ভাস্কর্য, তো প্রথমেই বলা হয়েছে লিপি সম্পর্কে। লিপি বলতে কি বুঝি আমরা? প্রাচীন লিপি। ঠিক আছে, তো এখানে কি বলেছে? প্রাচীন লিপি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। লোহা, সোনা, তামা, ব্রোঞ্জ, মাটির তৈরি নানা দ্রব্যাদি, ইট, পাথর, ঘরবাড়ি, মন্দির গাত্রে উৎকীর্ণ নানা লিপি থেকে ইতিহাসের প্রচুর গুরুত্বপূর্ণ উপাদান সংগৃহীত হয়েছে। তোমরা দেখবে যে কোনো লেখা বা কোনো লিখিত জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছু সম্পর্কে সঠিক ধারণা করতে পারবো না। লিখিত মানে কিন্তু শুধুই অক্ষর লেখা বা কোনো কিছু ছন্দ করে লেখা সেটা কিন্তু নয়। মানে লিখিত বলতে বোঝাচ্ছে কোনো কিছু খোদাই করে লেখা, কোনো ছবি বা দেওয়ালের কোনো চিত্র, কোনো কিছু মানে মন্দিরের দেওয়ালে খোদাই করা কোনো মূর্তি, সেগুলো কিন্তু প্রাচীন লিপির মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাবো কি বলেছে যে ঐতিহাসিক স্মিথের মতে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান স্থানের অধিকারী। ঠিক আছে, তাহলে কি বলতে চাইছে যে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে প্রাচীন ভারতীয় ইতিহাসে লিপি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান স্থানের অধিকারী। তাহলে কি বলছে? ইতিহাস রচনা ক্ষেত্রে তো প্রচুর জিনিস লাগে, তো সমস্ত জিনিসের মধ্যেই যদি আমরা র্যাঙ্ক অনুযায়ী দিই যে কোন জিনিসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কে থাকবে প্রাচীন লিপি। ঠিক আছে, তাহলে কি বলেছে? উপাদান হিসেবে না, ওটা হলো যে উপাদান হিসেবে লিপি সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান স্থানের অধিকারী। সরি, ঐতিহাসিক ফ্লিট এর মতে মুদ্রা, ভাস্কর্য, স্থাপত্য, ঐতিহ্য ও সাহিত্য থেকে আমরা যেসব বিবরণ পাই তার সত্যতা নির্ণয় করতে শিলালিপি আমাদের যথেষ্ট সাহায্য করে। ঠিক আছে, তাহলে কি বলছে যে আমরা ইতিহাস, পুরাণ, ভাস্কর্য, স্থাপত্য, ঐতিহ্য, সাহিত্য থেকে আমরা যে সমস্ত ইতিহাসের বা সেই সময়কার যে পুরনো সময়কার যে বিবরণগুলো পাচ্ছি সেগুলি আদৌ সঠিক বা সেগুলোকে আদৌ সঠিকভাবে লেখা হয়েছে, তার সেটা মানে সত্যই কি সেগুলো ছিল আদৌ কোনো দিন, সেই ব্যাপারটি জানার জন্য শিলালিপি কিন্তু আমাদের যথেষ্ট সাহায্য করে। ঠিক আছে, তাহলে দেখতে পাবো যে কোনো কিছু সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে শিলালিপি আমাদের সাহায্য করছে। তারপর বলছে যে ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনায় লিপির গুরুত্ব সর্বাধিক। ঠিক আছে, আবার রমেশচন্দ্র মজুমদারও বলছে যে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে লিপির গুরুত্ব সর্বাধিক। তারপর বলছে যুদ্ধ বিগ্রহ, জন্ম মৃত্যু বা বিশেষ কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখা, মন্দির নির্মাণ, ভূমিদান, ধর্মপ্রচার বা রাজকীয় নির্দেশ প্রচার প্রভৃতি বহু উদ্দেশ্যে লিপি উৎকীর্ণ করা হয়। ঠিক আছে, তাহলে কি বলছে? যুদ্ধ বিগ্রহ, জন্ম মৃত্যু বা বিশেষ কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখা, মন্দির নির্মাণ, ভূমিদান, ধর্মপ্রচার বা রাজকীয় নির্দেশ প্রচার প্রভৃতি বহু উদ্দেশ্যে লিপি উৎকীর্ণ করা হয়। তাহলে কি বলছে? যুদ্ধ বিগ্রহের সময় যুদ্ধে কে জিতলো বা কে হারলো, যুদ্ধে কত ক্ষতি হলো, কত লাভ হলো, সে সমস্তগুলো কিন্তু খোদাই করে লেখা আছে লিপি হিসেবে। আবার ইতিহাসে লিখে কোনো রাজা বা কোনো সম্রাট লিখে গেছেন। ঠিক আছে, তারপর বলছে জন্ম মৃত্যু বা বিশেষ কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখা, কোনো বিশেষ অনুষ্ঠান হলো বা কোনো বিশেষ ঘটনা কোনো রাজা করলো, মহৎ কাজ কোনো রাজা করলো বা কোনো খারাপ কাজ কোনো রাজা করলো, সেগুলো কিন্তু সমস্ত খোদাই করে লেখা আছে। ঠিক আছে, ইতিহাস লিখে গেছে পুরনো রাজারা।
তারপর বলছে মন্দির নির্মাণ, ভূমিদান, ধর্ম প্রচার বা রাজকীয় নির্দেশ। ঠিক আছে, তাহলে কি বলছে, মন্দির নির্মাণ করার সময়ও কিন্তু লিখে রাখছে যে এত সালে বা এত সনে তোমার মন্দিরটি তৈরি করা হলো, এবং মন্দিরটির নির্মাতাকে, কত টাকা ব্যয় হয়েছে, কত অর্থ, এবং কোন জায়গা বা কার কার উদ্দেশ্যে তৈরি করা হলো, কোন ঠাকুরের, কোন দেবদেবীর মন্দির। ঠিক আছে, তারপর বলছে ভূমিদান। তারপর ভূমিদানে করার ক্ষেত্রে, ভূমিদান অর্থাৎ যেটা আমরা যদি দেখি যে কোনো খ্রিস্টান চার্চে যদি যাই, তাহলে সেখানে দেখবো যে চার্চের সামনে যে খ্রিস্টান কবরস্থান আছে সেগুলো আছে, মানে চার্চে যে মানে সমস্ত খ্রিস্টান যখন যারা মারা যায়, তখন তারা কি হয়, তাদেরকে ভূমিস্থ করা হয়। ঠিক আছে, তখন ভূমিস্থ করার পর দেখবে যে খ্রিস্টানদের একটি যেখানে ভূমিস্থ করা হলো তার নামের উপরে, মানে সেই তার কবরের উপরে একটি করে স্তম্ভ দিয়ে দেওয়া হয়, এবং সেই স্তম্ভতে লিখে দেওয়া থাকে যে এই কবরটি কার, মানুষটি কে ছিলেন, মানুষটির জন্ম কত সালে, মানুষটির মৃত্যু কত সালে। ঠিক আছে, তো সেখান থেকে মানে এগুলো ধরো পুরনো, তো মানে হয়তো দেহটি পচে যাবে কবরের ভিতরে, কিন্তু ওই যে সিমেন্টে বা পাথরের উপর খোদাই করে লেখা হলো যে মানুষটি কে ছিল, সে কি কখন মারা গেছে, কখন তার জন্ম, সেই পাথরটি কিন্তু যুগের পর যুগ থেকে যাবে। ঠিক আছে, তো ইতিহাসের সেই পাথরগুলো বা সেই উপাদানগুলো কিন্তু মানুষ আজ খুঁজে পাচ্ছে এবং তখনকার ইতিহাসের কথা জানতে পারছে। ঠিক আছে, এখনকার নয় শুধু লিখে দেওয়া হলো যে কে মারা গেছে, কার তার জন্ম কত সালে ছিল, তার মৃত্যু কত সালে হলো, কিন্তু তখন প্রাচীন যুগে রাজারা মরে গেলে তাদের সম্রাটের মানে তাদের সাম্রাজ্যের এরিয়া, তারা কতটা সাম্রাজ্য নিজেদের দখলও করেছে, তারপরে তার পিতার নাম কি ছিলেন, মানে তার পিতা মহারাজা কে ছিলেন, তার মাতার নাম কি ছিলেন, এগুলো সমস্ত কিন্তু তখনকার যুগে ওই কবরের উপরে বা কবরের উপরে বা ওই যে সিমেন্টের উপরে পাথর খোদাই করে কিন্তু সেগুলো আমরা এখন খুঁজে পাচ্ছি, এবং সেগুলো থেকে তখনকার ইতিহাসের কথা জানতে পারছি। ঠিক আছে, তারপর হচ্ছে ধর্মপ্রচার বা রাজকীয় নির্দেশ প্রচার প্রভৃতি বহু উদ্দেশ্যে লিপি উৎকীর্ণ করা হয়। যেমন অশোক কিন্তু তার মতবাদগুলো লিখে গেছেন পাথরের উপর খোদাই করে। ঠিক আছে, তো এখানে বলছে যে রাজকীয় নির্দেশ প্রচার, এগুলো বিভিন্ন রাজকীয় নির্দেশও কিন্তু শিলালিপিতে খনন করে লেখা হতো, বা কোনো শক্ত জায়গায় খোদাই করে লেখা হতো, বা কোনো পাথরের বা দেয়ালের গায়ে গায়ে কিন্তু লিখে রাখা হতো। ঠিক আছে, তো সেগুলো থেকে আমরা কি করছি, তখনকার ইতিহাসের কথা জানতে পারছি। তারপরে দেখব যে এইসব লিপিগুলো ইতিহাসের অমূল্য সম্পদ। এগুলি থেকে রাজার নাম, রাজত্বকাল, সন তারিখ, বিশেষ রাজার রাজ্যের আয়তন, রাজ্য জয়, ধর্মবিশ্বাস, অন্যান্য কার্যকলাপ এবং সমকালীন বিভিন্ন বিষয়ের কথা জানা যায়। এখন তোমাদের যেগুলো বললাম যে রাজার এরিয়া কতটা ছিল, সমস্ত কিছু আমরা জানতে পারছি ওই পাথরগুলো দেখে বা ওই খোদাই করা জিনিসগুলো দেখে, লিপিগুলো দেখে। ঠিক আছে, তাহলে লিপি কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো। তবে বলছে এইসব লিপিগুলি প্রাকৃত, পালি, সংস্কৃত, তামিল, তেলেগু প্রভৃতি বিভিন্ন ভাষায় লিখিত হতো। ঠিক আছে, মানে তখন তো ধরো বাংলা ভাষা অতটা প্রচলিত ছিল না। ঠিক আছে, তো বাংলা ভাষা হয়তো সৃষ্টিও হয়নি তখন। তো কি বলছে, তখন সেই লিপিগুলো রাজাদের এমন, মানে কি এগুলো তোমরা পরে পড়বে যে রাজারা কি করতো, যে রাজারা এমন ভাষা চাইতো যে ভাষাগুলো সারা মানে তার সাম্রাজ্যে বেশি বহুল প্রচলিত, মানে প্রায় 10 জনের মধ্যে 5 জনের বেশি তারা সেই ভাষাটি জানে, সেরকম ভাষা তারা ব্যবহার করতো। ঠিক আছে, তো প্রাচীন যুগে মানে সেরকম টাইমে ভারতে যে 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 ভাষাগুলো প্রচলিত ছিল সেগুলো হচ্ছে প্রাকৃত ভাষা, পালি ভাষা, ভাষাগুলো মানে তোমার ওই বৌদ্ধদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক এগুলো কিন্তু পালি ভাষা, প্রাকৃতিক ভাষায় লেখা হতো। কেন? কারণ সেগুলো মানে যেহেতু বহু মানুষ সেই ভাষাটি জানে, তাহলে বহু মানুষের মধ্যে সেই কাব্যগ্রন্থটি বা সেই গ্রন্থটি বা সেই ধর্মীয় বাণীগুলি কিন্তু খুব সহজে পৌঁছে দেওয়া যাবে। ঠিক আছে, তো সেই জন্য তাহলে কি করতো, রাজারাও কিন্তু এই লিপিগুলো প্রাকৃত, পালি, সংস্কৃত, তামিল, তেলেগু প্রভৃতি ভাষায় মানে খোদাই করে রাখতো বা লিখে রাখতো। ঠিক আছে, তারপর বলছে সম্রাট অশোক সাধারণভাবে ভারতের সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন। ঠিক আছে, তার কি বলছে, সম্রাট অশোক সাধারণভাবে কি করতো, ব্রাহ্মী লিপি ব্যবহার করতো, কারণ বাট হয়তো সম্রাট অশোকের সময়, সম্রাট অশোকের যে সাম্রাজ্যটা ছিল সেই সাম্রাজ্যতে ব্রাহ্মী লিপি হয়তো প্রচুর মানে বহুল প্রচলিত ছিল, সেজন্য যাতে যাতে বেশিরভাগ মানুষ বুঝতে পারে, সেজন্য তারা কি করতো, সেজন্য সম্রাট অশোক কি করেছিল, তাদের সর্বত্র ভারতের ব্রাহ্মী লিপি ব্যবহার করেছিল। ঠিক আছে, তারপর বলছে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে তিনি খড়ষ্ঠ লিপি ব্যবহার করতেন। ঠিক আছে, এবার দেখো এই যে তাহলে কি হলো, যে কিন্তু সম্রাট অশোক কিন্তু একই ভাষা সারা দেশে ছড়িয়ে দেননি। তিনি আবার কি করেছেন, তিনি দেখেছেন যে কোন প্রান্তে কোন ভাষা বেশি প্রচলিত। ঠিক আছে, মানে মানে বেশি তো আপনার ভাইরাল হওয়ার জন্যই বলতে গেলে, বেশি ভাইরাল হওয়ার জন্য বা বেশি পরিমাণে তার মনের কথা বা তার ধর্মের কথা লোকের মনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু তিনি মানে আলাদা আলাদা এরিয়ার জন্য আলাদা আলাদা ভাষা ব্যবহার করেছিলেন। কেউ যদি দক্ষিণ দিকে কোনো ভাষা ছড়াতে চায়, মানে দক্ষিণ দিকে কোনো যদি ভারতের ম্যাপটা যদি আমরা দেখি, তাহলে দক্ষিণ দিকে দেখবো কেরালা, তামিলনাড়ু এগুলোই বেশি। ঠিক আছে, তো কেউ যদি কোনো কথা যদি বা কোনো মূল বক্তব্য যদি কেউ রাখতে চায় কেরালার বা ভারতের দাক্ষিণাত্য এরিয়াতে, তো তারা কি করবে, সে বেশিরভাগই ওই তামিল বা তেলেগু ভাষায় ব্যবহার করবে, কারণ ওখানকার মানুষ ওই ভাষাতেই প্রচলিত। আবার যদি ভারতের পূর্ব দিকে চলে আসি, তাহলে তারা কি করবে,
বাংলা ভাষাটাই প্রয়োগ করবে। কেন? কারণ তাদের পূর্ব দিকে বাংলা বেশি, ঠিক আছে। আবার উত্তর দিকে গেলে জম্মু কাশ্মীর ওদিকে উর্দু ভাষা ব্যবহার করবে, ঠিক আছে। আবার রাজস্থানের দিকে গেলে হিন্দি, মাঝে মানে মধ্য দিকে ভারতের মধ্যস্থানে অর্থাৎ দিল্লি, উত্তরপ্রদেশ এই এরিয়াগুলোতে যদি কেউ ব্যবহার করতে কোনো ভাষা বা কোনো কিছু প্রচার করতে চায়, তাহলে তারা কি করবে, সেখানে হিন্দি ভাষা প্রয়োগ করবে, ঠিক আছে। তাহলে এভাবেই কি করতো, এভাবেই অশোকও কিন্তু দুটো ভাষা ব্যবহার করেছিল। ভারতের সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করেছিল, আর উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে কি করেছিল, উত্তর পশ্চিম ভারত মানে রাজস্থান, গুজরাট, কাশ্মীর, এই এরিয়াগুলো, হরিয়ানা, ঠিক আছে। তাহলে এগুলো এই এরিয়ার জন্য কি করেছিল, খরচ লিপি। তো এটা আমি হাইলাইট করে দিচ্ছি, তো তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে, কারণ এরকম প্রশ্ন আসতে পারে যে ভারতের সর্বত্র সম্রাট অশোক কি ভাষা প্রয়োগ করেছিলেন। এগুলো কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রশ্ন এসেছেও আগেও। তবে বলেছে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে কোন খরচ লিপি উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে তিনি খরচ লিপি ব্যবহার করতেন, ঠিক আছে। তো খরচ লিপি যে প্রশ্ন আসবে যে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে সম্রাট অশোক প্রচার করার জন্য কি লিপি ব্যবহার করতেন বা খরচ লিপি কে ব্যবহার করতেন, ঠিক আছে। তবে বলছে গুপ্ত যুগের পূর্ববর্তীকালে লিপিগুলির মধ্যে শতকরা 95% প্রাকৃত ভাষায় লিখিত। গুপ্ত যুগ থেকে লিপিগুলির ক্ষেত্রে সংস্কৃত ভাষার, ঠিক আছে, কি বলছে, গুপ্ত যুগের পূর্ববর্তীকালে লিপিগুলির মধ্যে শতকরা 95%ই প্রাকৃত ভাষায় লিখিত, ঠিক আছে। তাহলে কি বলছে, গুপ্ত যুগের পরবর্তীকালে লিপিগুলি 95%ই প্রায় 95%ই প্রাকৃতিক ভাষায় লিখিত। তোমাদেরকে বললাম যে প্রাকৃত পালি এগুলো কিন্তু বহুল প্রচলিত ছিল, ঠিক আছে। তাহলে গুপ্ত যুগের পরবর্তীকালে 95% যে সমস্ত জিনিসই লেখা হতো সেগুলো কি ভাষায় লেখা হতো, প্রাকৃত ভাষায়। তা বলছে গুপ্ত যুগ থেকে লিপিগুলির ক্ষেত্রে সংস্কৃত ভাষার বহুল প্রচলন শুরু হয়, ঠিক আছে। তারপর বলছে গুপ্ত যুগ থেকে লিপিগুলির ক্ষেত্রে সংস্কৃত ভাষার বহুল প্রচলন শুরু হয়। তারপর বলেছিলাম আগে যদি তোমরা ক্লাসগুলো করে না থাকলে তোমাদেরকে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেওয়া হলো, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে আগের ক্লাসগুলো। সেখানে বলেছি সংস্কৃত ভাষা কীভাবে স্প্রেড হয়েছে অল ইন্ডিয়া, ঠিক আছে, এবং অল ইন্ডিয়াতে কীভাবে সংস্কৃত ভাষার বিভিন্ন স্কুল খুলেছে এবং সেখানে ভারতের বহু প্রান্ত থেকে মানুষ এসে সেই সমস্ত স্কুলে পড়েছে এবং তাদের মধ্যে ঐক্যতা বেড়েছে, ঠিক আছে। তো দেখবো কি বলেছে। তারপর হচ্ছে গুপ্ত যুগ থেকে লিপিগুলির ক্ষেত্রে সংস্কৃত ভাষার বহুল প্রচলন শুরু হয়। এই লিপিগুলির মধ্যে সম্রাট অশোকের বিভিন্ন লিপি, কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি, সাতবাহনরাজ গৌতমপুত্রের সাতকর্ণী নাসিক প্রশস্তি, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি, শক রাজা রুদ্রদমনের জুনাগড় স্তম্ভলিপি। তাহলে এই যেগুলো বললাম এগুলো হচ্ছে কোনো কোনো রাজার লিপি, ঠিক আছে। তো এগুলো কারা কারা লিখেছে তার নাম, আর তার লিপিগুলি যেটা লিখেছে সেই লিপিটার নাম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা যতটা শীঘ্র পারো মুখস্থ করে নেবে, ঠিক আছে। আমি এটা হাইলাইট করে দিয়েছি, যে যেগুলো হাইলাইট করছি সেগুলো শুধুমাত্র ডাব্লিউবিসিএস আসার মতো, ঠিক আছে। তো দেখো কি বলেছে, কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি। তাহলে কি বলবো, কলিঙ্গরাজ খারবেলের কি লিপি, হস্তিগুম্ফা লিপি, বা হস্তিগুম্ফা লিপি কার, কলিঙ্গরাজ খারবেলের। তবে বলছে সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, ঠিক আছে। তাহলে কেউ বলতে পারে নাসিক প্রশস্তি কার লেখা, গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি, ঠিক আছে। তবে বলছে শক রাজা রুদ্রদমনের জুনাগড় স্তম্ভলিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির রচিত আইহোল লিপি বিশেষ উল্লেখযোগ্য, ঠিক আছে। তাহলে এগুলো আমরা দেখতে পাচ্ছি, পরে প্রশ্ন আসবে এগুলো থেকে, তোমরা দেখবে মানে এই বইয়ে দেওয়া আছে, দেখবে প্রশ্ন মানে এই বইয়ে তোমার কি বলে এটাকে অনুশীলনীতে দেখবে দেওয়া আছে 1 নম্বরের শর্ট কোশ্চেন হিসেবে। তোমাদের শুধু 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো পড়তে হবে, কারণ ইতিহাসে শুধুমাত্র শর্ট কোশ্চেনে আসবে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু খুব ভালো এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর বলছে যে ভারতের বাইরে এশিয়া মাইনরের বোঘাজ কই, পারস্যের বেহিস্তান, পার্সিপলিস, নাক্স ই রুস্তম। ভারতের বাইরে এশিয়া মাইনরের বোঘাজ কই, পারস্যের বেহিস্তান, পার্সিপলিস, নাক্স ই রুস্তম এবং আফগানিস্তান, জবদ্বীপ, সুমাত্রা, ইন্দোচীন প্রভৃতি স্থানে আবিষ্কৃত লিপি থেকে ওই সকল স্থানের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের কথা জানা যায়, ঠিক আছে। তাহলে এগুলো কি বলছে, যে ভারতের, শুধু ভারতের নয়, ভারতের বাইরেও বিভিন্ন স্থান থেকে আমরা ভারত সম্বন্ধে বিভিন্ন লিপি খুঁজে পাচ্ছি এবং ভারতের রাজারাজদেরও বিভিন্ন লিপি খুঁজে পাচ্ছি, যাতে ভারতের ইতিহাসটাকে আরও পরিষ্কার হচ্ছে এবং ভারতের ইতিহাসের মেঘগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, ঠিক আছে। তারপর বলেছে মুদ্রা। তাহলে আমরা কি পড়েছিলাম আগেই দেখে নেবো একবার কালকে, যে অনুরূপভাবে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি আবার লিপি হলো মুদ্রা আর স্থাপত্য ভাস্কর্য, ঠিক আছে। তো আমরা এখনই পড়লাম যেটা, সেটা হচ্ছে লিপি। তো এখন পড়তে হবে মুদ্রা, ঠিক আছে। তো দেখে নি কি বলেছে মুদ্রাতে। বলেছে মুদ্রা বলেছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব অনস্বীকার্য। সাহিত্য ও শিলালিপি থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলির সত্যতা যাচাই করতে মুদ্রা যথেষ্ট সাহায্য করে, ঠিক আছে। তাহলে কি বলছে, সাহিত্য আর শিলালিপি থেকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, মানে এবার প্রথমে কি বলেছিল, শিলালিপিতে বলেছিল যে সাহিত্য থেকে যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি সেগুলোর সত্যতা জানার জন্য শিলালিপি ব্যবহার করা হচ্ছে। আবার এখানে বলছে সাহিত্য আর শিলালিপি এই দুটো থেকে আবার যে ভুলগুলো বেরোচ্ছে সেগুলোর আবার সত্যতা যাচাই করছি আমরা মুদ্রা দিয়ে, ঠিক আছে।
তবে বলছে মুদ্রাগুলি কি সেগুলো কিভাবে করছি সেটাই কিন্তু আমরা এখানে ভিতরে পড়বো, ঠিক আছে। তবে বলছে মুদ্রাগুলিতে সাধারণত রাজার নাম, সন তারিখ, রাজার মূর্তি ও নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে। কুষাণরাজ কি বলছে, সাধারণত আমরা যেমন দেখবো যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে কয়েনগুলো ছিল সোনার, সেগুলিতে চন্দ্রগুপ্ত মৌর্যের ছবি দেওয়া থাকতো বা কোনো দেবদেবীর ছবি দেওয়া থাকতো। মানে বেশিরভাগ রাজারই তাদের সময়ে যখন মুদ্রার প্রচলন শুরু হয়, সোনার বা রূপোর মুদ্রা বা কোনো পাথরেরই মুদ্রা, যখন তাদের মুদ্রার সময় তৈরি হয়, তখন তাদের সাম্রাজ্যের বা তাদের রাজত্বের মুদ্রা এটা চিহ্নিতকরণ করার জন্য তখন তো আর কোনো প্রেসিং মেশিন ছিল না, ঠিক আছে। তো সেখানে কি করতো, তারা খোদাই করে করে মুদ্রার উপরে সেই রাজার নাম বা সেই রাজার বা সেই রাজধানীর লোগো, বা আমাদের যেমন ভারতের লোগো হচ্ছে অশোক স্তম্ভ, ঠিক আছে, সেরকমই যদি ওই রাজার চন্দ্রগুপ্তের নির্দিষ্ট কোনো স্তম্ভ থেকে থাকে, তাহলে তার স্তম্ভটি সেখানে ওই মুদ্রার উপরে খোদাই করা হতো। প্লাস কি করতো, অনেক রাজা আবার তার নিজের মুখের ছবি বা নিজের মাথার ছবিটা ওই ইয়ের উপরে বসিয়ে রাখতো, কয়েনের উপরে, মুদ্রার উপরে। তাহলে আমরা কি জানতে পারছি, বা কি হতো তখনকার ওই মুদ্রার উপরে তখনকার সাম্রাজ্যের কতটা তার সাম্রাজ্য ছিল বা কতটা তার সাম্রাজ্যের ছবি। যেমন একটা ধরো ভারতের যদি কোনো মুদ্রা থাকে, ভারতের পেছনে তার ভারতের গোটা ম্যাপটা ছবি দেওয়া থাকবে, ঠিক আছে। সেরকমই চন্দ্রগুপ্ত মৌর্য বা অন্য কোনো রাজার যারাই মুদ্রার উপর কোনো কিছু খোদাই করার ইচ্ছে ছিল, তারা কি করতো, ওরকমই নিজের ছবি বা তাদের রাষ্ট্রীয় প্রতীক বা তাদের রাষ্ট্রের ম্যাপ কতটা ছিল, ঠিক আছে, বা কতটা তাদের এরিয়া ততটা খোদাই করে রাখতো, ঠিক আছে। তাহলে আমরা কি জানতে পারছি, তখনকার যদি কোনো মুদ্রা পাই, তাহলে আমরা তখনকার রাষ্ট্রের কথা জানতে পারবো, তখনকার রাজার কথা জানতে পারবো, প্লাস তখনকার মানুষদের কথাও জানতে পারবো, ঠিক আছে। তাহলে দেখবো মুদ্রা কতটা গুরুত্বপূর্ণ। এবার বলছে কুষাণরাজ কনিষ্কের মুদ্রায় অঙ্কিত বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে তার সমন্বয়ী ধর্মীয় আদর্শের কথা জানা যায়, ঠিক আছে। তাহলে এখানে বলছে কুষাণরাজ কনিষ্কর মুদ্রায় অঙ্কিত, মানে কুষাণরাজ কনিষ্কর মুদ্রাতে আঁকা যে দেবদেবীর মূর্তি, সেখান থেকে আমরা কি কি জানতে পারছি, সে তার সময়কার ধর্মীয় আদর্শের কথা আমরা জানতে পারছি, ঠিক আছে, তার সময়কার ধর্মীয় আদর্শের কথা আমরা জানতে পারছি। তারপর বলছে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মুদ্রায় তার বীণাবাদনরত মূর্তি তার তার সঙ্গীতানুরাগের পরিচয় বহন করে, ঠিক আছে। তাহলে কি বলছে, যে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মুদ্রায় আমরা কি পাচ্ছি, সমুদ্রগুপ্তের মুদ্রায় আমরা পাচ্ছি একটা বীণাবাদনরত মূর্তি, ঠিক আছে। সরস্বতী মূর্তি যেমন বীণাবাদনরত, ঠিক আছে, সেরকমই আমরা একটি মূর্তি পাচ্ছি যেটা বীণাবাদনরত। তাহলে এটা কি করছে, এটা আমরা ধরতে পারি যে হয় তখনকার যুগে সরস্বতী ঠাকুরকে মানা হতো, ঠিক আছে, বা এরকম হতে পারে যে সঙ্গীতানুরাগ ছিলেন, অর্থাৎ সঙ্গীতের প্রতি অনুরাগ ছিল খুব বেশি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের। এর ফলে তিনি কি করতেন, তিনি যেহেতু সঙ্গীতকে ভালোবাসতেন, তাই তার মুদ্রাতে কি করতেন, ওই সঙ্গীতের অর্থাৎ বীণাবাদনরত একটি মূর্তি তার মুদ্রায় ছাপিয়েছিলেন। এর ফলে ওই মুদ্রাটা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ, এটি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মুদ্রা, ঠিক আছে। তারপর দেখবো এইসব মুদ্রা থেকে কেবলমাত্র রাজার নাম, রাজত্বকাল, তার শখ, তার উপাস্য দেবদেবীর কথা নয়, ধাতু শিল্প, শিল্পকলা, রাজ্যে ব্যবহৃত লিপি এবং দেশের অর্থনৈতিক অবস্থার সম্যক পরিচয় পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা কি জানতে পারছি, মানে সেই রাজা বা রাজত্বের শখ বা তাদের কি কি দেবদেবীর তাদের মানে সেই সময় কোন কোন দেবদেবীর পূজা হতো। আমি বললাম যেমন ইতিহাস, যেমন সরস্বতী ঠাকুরের হয়তো তিনি পূজা করতেন, ঠিক আছে। তারপর বলছে ধাতু শিল্প, শিল্পকলা, রাজ্যে ব্যবহৃত লিপি বা কোন লিপিতে তিনি ব্যবহার করছেন, অর্থাৎ ওই রাজ্যেরই হয়তো পার্টিকুলার কোনো একটি লিপি থাকবে, তাহলে সেই লিপিটি তিনি খোদাই করে লিখে দিলেন, তাহলে ওই লিপিটি দেখলেই বুঝতে পারবে লোকে যে ওইটি ওই রাজার, ঠিক আছে। তারপরে বলেছে এবং দেশের অর্থনৈতিক অবস্থার সম্যক পরিচয় পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ একটা চিহ্নের মধ্যে দিয়ে দিল ধানের ছবি, গোল্ডেন কয়েনের ছবি বা অতিরিক্ত ধনসম্পদের ছবি, ঠিক আছে। তাহলে এগুলো সেই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ওই কয়েনটি যে যে এরিয়ার, সেই এরিয়াতে এই অর্থ সম্পদগুলো রয়েছে। এর ফলে হয়তো ওই এরিয়াটি সেই সময় অতটা ধনী ছিল, ঠিক আছে। তো এগুলো আমরা কিন্তু একটা কয়েন থেকে জানতে পারছি। তবে বলেছে ভারতে প্রচুর পরিমাণে রোমান মুদ্রার অস্তিত্ব, রোমান মুদ্রার অস্তিত্ব, রোমের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক, ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি, সামুদ্রিক বাণিজ্যের পরিচয় বহন করে, ঠিক আছে। তোমরা যদি আগে ক্লাস না করে থাকো, তাহলে লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। ওখানে আমরা বলেছিলাম প্রথমেই যে ভারতে বিভিন্ন বাহ্যিক দেশ থেকে এসে ভারতে ব্যবসা বাণিজ্য করে গেছে এবং ভারতও কিন্তু বহু আমদানি রপ্তানি করেছে, ঠিক আছে। তো তখন যখন আমদানি রপ্তানি করতো, এখন যেমন ধরো কেউ বিদেশ থেকে এলো, সে কি করবে, সে এসে প্রথমেই তাদের ডলার বা অন্যান্য যাদের টাকা আছে তাদের ডলার থেকে, হয়তো ধরো কেউ আমেরিকা থেকে এলো, তাহলে সে কি করবে, সে প্রথমে ব্যাংকে যাবে, সেখানে ডলার থেকে টাকা করবে, ঠিক আছে। তাহলে ভারতের কাছে কিন্তু সেই ডলারটা থেকে গেল, ঠিক আছে, আর ওই লোকটার কাছে টাকাটা চলে এলো। তাহলে কি করছে, যে
যদি আমরা কোনো এখন যদি কোনো রোমান মুদ্রা, এখানে যখন বলেছে যে রোমান মুদ্রা নিয়ে এসছে, ঠিক আছে, তো রোমান মুদ্রা আমরা যখন ভারতে পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, রোমের সঙ্গে ভারতের একটা কোনো লেনদেন ছিল, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আমরা বিভিন্ন দেশের মুদ্রা যখন পেয়ে যাচ্ছি তখন কি করছি, আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, ভারতের সঙ্গে সেই দেশের কোনো বাণিজ্যিক সম্পর্ক ছিল, ঠিক আছে। তারপর বলছে ভারতীয় প্রজাতান্ত্রিক রাজ্য মালব, যৌধেয় ও পাঞ্জাল প্রভৃতি সম্পর্কে ঐতিহাসিক তথ্যের একমাত্র উপাদান হলো মুদ্রা, ঠিক আছে। তাহলে এই যে মালব, যৌধেয়, পাঞ্জাল এগুলো সব বড় বড় রাজ্য ভারতের, মানে অতীত ভারতের, ঠিক আছে। তো এইসব রাজ্যগুলো সম্পর্কে কিন্তু কোথাও কোনো লিখিত পুঁথি নেই, কোথাও উল্লেখ নেই, ঠিক আছে। তাহলে এইসব রাজ্যগুলোর নাম আমরা জানছি অথচ কিছু জানতে পারছি না যখন, তখন আমরা কি করব, যে ওই সময়কার বা ওই এরিয়ার মুদ্রা থেকে আমরা ওই সমস্ত রাজ্যের সমস্ত কথা জানতে পারছি ওই একটি মুদ্রা থেকে, ঠিক আছে। তারপর বলছে মুদ্রার সাহায্য ব্যতীত এই রাজ্যগুলির ইতিহাস আমাদের কাছে অজ্ঞাতই থেকে যেত। তাহলে বলছে মুদ্রার সাহায্য ছাড়া কিন্তু আমরা এগুলো সম্বন্ধে কিছুই জানতে পারতাম না। তারপর বলছে মুদ্রা ব্যতীত ভারতের রাজত্বকারী গ্রিক, শক, পার্থিয়ান ও কুষাণদের কোনো ইতিহাস রচনা করা সম্ভব হতো না, ঠিক আছে। এই যে গ্রিক, শক, পার্থিয়ান, কুষাণ এগুলো আগে ক্লাসে বলেছি, ঠিক আছে। তো গ্রিক, শক, পার্থিয়ান, কুষাণ এগুলো মানে এই যে বাহ্যিক জাতিগুলো ভারতের মধ্যে প্রবেশ করেছিল, এই সমস্ত জাতিগুলো সম্বন্ধে জানার একমাত্র উপায় কিন্তু ওই মুদ্রায়, ঠিক আছে। এখানে বলেছে কুষাণদের ইতিহাস রচনায় মুদ্রা মেরুদণ্ড হিসেবে চিহ্নিত, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুষাণদের ইতিহাস রচনা মানে পুরোপুরি বলতে গেলে মুদ্রার উপরেই বেস করে রয়েছে, ঠিক আছে। তো মুদ্রার উপরে মানে গোটাটাই যদি আমরা জানতে পারি, ঠিক আছে, মানে ওই সময়কার মুদ্রা দেখে কিন্তু আমরা সমস্ত কিছু বলতে পারছি যে কুষাণরা এরকম ছিল বা কুষাণরা এরকম এরকম করে গেছে ভারতে। তা বলছে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে রাজত্বকারী ব্যাকট্রিয় গ্রিকদের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো মুদ্রা। তাহলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে রাজত্বকারী ব্যাকট্রিয় গ্রিকদের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো মুদ্রা। এই আগেও বললো কুষাণদের ইতিহাস, আবার বলছে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে রাজত্বকারী ব্যাকট্রিয় গ্রিক ইতিহাস জানার তাদের ইতিহাস জানার একমাত্র উপায় হলো মুদ্রা, ঠিক আছে। তাহলে দেখবো বহু জাতির যারা আমরা কোনো কিছু খুঁজে পাইনি ইতিহাসে, তাদের কথা জানার জন্য একমাত্র মাধ্যম হয়ে রয়েছে এখন আমাদের কাছে মুদ্রা, ঠিক আছে। তবে হচ্ছে একমাত্র মুদ্রার সাহায্যে এই অঞ্চলের রাজত্বকারী 30 জন গ্রিক রাজার নাম ও তাদের রাজত্বকাল সম্পর্কে জানা গেছে। তাহলে দেখছো একটা মুদ্রা থেকে শুধু যে মুদ্রা একটি কয়েন নয়, সেটি থেকে আমরা বহু কিছু জানতে পারছি, প্রতিটা রাজার নাম জানতে পারছি। এখানে বলেছে 30টার উপর রাজার নাম, ঠিক আছে। সেখানে রাজত্ব করে যাওয়া 30টা রাজার নাম আমরা শুধু মুদ্রা থেকে জানতে পারছি, এবং সেটা শুধু নাম নয়, নামের সঙ্গে তার রাজত্বকালটাও আমরা জানতে পারছি ওই কেবলমাত্র ওই কতগুলি মুদ্রা থেকে, ঠিক আছে। তারপর দেখি কি বলছে, তারপরে রয়েছে স্থাপত্য ভাস্কর্য। ওই যে ভাগটি ছিল লিপি, তারপরে হলো মুদ্রা, আর যে ছিল স্থাপত্য ভাস্কর্য, ঠিক আছে। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে 3 নম্বর উপাদানটি হচ্ছে স্থাপত্য ভাস্কর্য। তাহলে দেখবো স্থাপত্য ভাস্কর্য বলতে তোমরা জানোই সাধারণত অট্টালিকার প্রাচীন দুর্গ ধ্বংসাবশেষ এগুলো, ঠিক আছে। পরিবার কি বলেছে প্রাচীন নগর, মঠ, মন্দির, দুর্গ, অট্টালিকার ধ্বংসাবশেষ, সমাধি, স্তম্ভ, স্মৃতিস্তম্ভ, প্রাচীন শিল্পকীর্তি, দেবদেবীর মূর্তি, মৃৎশিল্প, মৃৎপাত্র ও তৈজসপত্রাদি প্রাচীন ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে স্বীকৃত, ঠিক আছে। তাহলে এই যে এতগুলো জিনিস রয়েছে এগুলো কিন্তু সমস্তই এই সমস্তগুলি হচ্ছে একটি করে স্তম্ভ, কিসের? প্রাচীন ভারতের ইতিহাস রচনা করার একটি একটি করে স্তম্ভ, ঠিক আছে। তো এইগুলো যদি না থাকতো, অর্থাৎ কোনো যদি পুরনো মঠ মন্দির, দুর্গ, অট্টালিকা, এখনো যেমন পুরনো মঠ মন্দির দেখলে আমরা মনে মনে ভাবি যে হ্যাঁ, এটা হয়তো প্রচুর পুরনো, ঠিক আছে। তো সেগুলো যদি আমাদের না থাকতো, আমরা যদি সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতার কথা আমরা ভিতরে পড়বো আরো, তো সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা এগুলো যদি আমরা কোনো নিদর্শন মাটি খুঁড়ে না পেতাম, তাহলে আমরা মানে এইসব স্থাপত্যের নিদর্শন যদি আমরা মাটি খুঁড়ে না পেতাম, তাহলে কিন্তু আমরা কোনোদিনই এগুলো সম্পর্কে কোনো কিছুই জানতে পারতাম না। এগুলো সারা জীবনের জন্যই মাটির তলায় হয়তো মিশে গেত, ঠিক আছে। বা হয়তো যদি এরা কোনো স্থাপত্য ভাস্কর্য যদি কিছু না থেকেই থাকতো, তাহলে কিন্তু আমরা এগুলোর সম্বন্ধে কোনো কিছু জানতে পারতাম না। বহু আমরা তো এখন যেগুলো জানতে পেরেছি সেগুলো ঠিক আছে, মানে এখনো বহু জাতি এসেছিল ভারতে, এবং তারা কিন্তু সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে। তাদের কোনো কিছুই হয়তো আর মাটির তলাতেও বলো বা মুদ্রার রূপেই বলো বা লিপির রূপেই বলো, কোনো কিছুই নেই, মানে কোনো কিছুই হয়তো এখন আর স্থায়ী নেই। সেইগুলো না থাকার ফলে কিন্তু বহু জাতি এরকমভাবে মিলিয়ে গেছে, তাদের সম্বন্ধে আর আমরা হয়তো কোনোদিন আর কিচ্ছু খুঁজে পাবো না, ঠিক আছে। তাহলে দেখবো কি বলেছে, প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে স্বীকৃত। তা বলেছে রাজনৈতিক ইতিহাসের পক্ষে উল্লেখযোগ্য না হলেও শিল্পকলার বিবর্তন ও সাংস্কৃতিক ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম, ঠিক আছে। তাহলে কি বলছে রাজনৈতিক ইতিহাসের পক্ষে, মানে কোনো রাজনৈতিক ব্যাপার সম্বন্ধে জানার ক্ষেত্রে যতটা পরিমাণে সাহায্য করছে, তার থেকেও বহু গুণে সাহায্য করছে শিল্প, সাংস্কৃতিক এইসব ইতিহাসগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। মানে কোনো ভারতের রাজনৈতিক ইতিহাস জানতে গেলে কিন্তু আমরা স্থাপত্য ভাস্কর্য থেকে খুব বেশি জানতে পারবো না, ঠিক আছে।
ধরো আর কিন্তু যদি আমরা ধরো একটি যেমন সিন্ধু সভ্যতাতেই পাওয়া গেছিল একটি বড় স্নানাগার এবং স্নানাগারের ধারে খনন করা প্রচুর ছবি, ঠিক আছে, তো সেই খনন করা ছবি থেকে আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না তখনকার রাজাদের কথা, বা ওই স্নানাগার দেখেও কেউ বুঝতে পারবে না তখনকার রাজাদের কথা। কিন্তু সেই স্নানাগার দেখে কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ, এদের মধ্যে একটা শিল্পকলা ছিল, ঠিক আছে, সেই জন্য তারা স্নানাগার তৈরি করেছে। এবং স্নানাগারের ভিতরে স্নানাগারের গায়ে যে সিঁড়ি সিঁড়ি করে ধাপ করা, এবং স্নানাগারের গায়ে পরে দেখবো খোদাই করা, ঠিক আছে, খোদাই করা বিভিন্ন ছবি, এগুলো থেকে কি হয়, এগুলো তাদের শিল্পের পরিচয় দেয়, শিল্পের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো থেকে বিশেষ যুগের শিল্পকলা, ধর্ম, অর্থনৈতিক অবস্থার চিত্র পাওয়া যায়। তক্ষশিলা, সারনাথ, পাটলিপুত্র, কৌশাম্বী, হস্তিনাপুর প্রভৃতি স্থানে খনন কার্য চালিয়ে প্রাচীন ভারত ইতিহাসে অনেক গৌরবময় অধ্যায় আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে বললো তক্ষশিলা, সারনাথ, পাটলিপুত্র, কৌশাম্বী, হস্তিনাপুর এই সমস্ত জায়গাগুলোতে খনন কার্য চালিয়ে কি হয়েছে, খনন কার্য চালিয়ে বহু গৌরবময় অধ্যায় আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ বহু স্থাপত্য ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে। সেই স্থাপত্য ভাস্কর্য থেকে আমরা কিন্তু গৌরবময় অধ্যায় খুঁজে পেয়েছি ইতিহাসের। তবে যে ভারতের বাইরে বেলুচিস্তান ও তুর্কিস্তানে খনন কার্যের ফলে ওইসব অঞ্চলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানা যায়, ঠিক আছে। তাহলে এই যে বেলুচিস্তান, তুর্কিস্তান, ঠিক আছে, এগুলো সব ভারতের দূরে দূরে, ঠিক আছে, ভারতের বাইরে বাইরে। তো তখন কি ছিল, এই মানে প্রাগৈতিহাসিক যুগে কি ছিল, যে প্রাগৈতিহাসিক যুগে সমস্ত এরিয়াগুলো পাকিস্তান, আফগানিস্তান এগুলো তো সব ভারতের অন্তর্গত ছিল, ঠিক আছে। তো এখন তো নয় বর্তমানে ভাগ হয়ে গেছে, কিন্তু তখনকার সঙ্গে ভারতের একটা ঘনিষ্ঠ যে সম্পর্ক ছিল, এখন হয়তো ততটা ভালো সম্পর্ক নেই, কিন্তু তাহলেও তখনকার যুগে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেগুলো কিন্তু আমরা ওই সমস্ত এরিয়াতে খনন কার্য খুঁজে, মানে খনন কার্য চালিয়ে এবং স্থাপত্য ভাস্কর্য বার করে দেখতে পেয়েছি। তারপর যে ভারতের বাইরে বেলুচিস্তান হলো, তারপর যে কম্বোজের আঙ্কোর ভাট ও জাভার বড়বুদুরের মন্দির দুটি ভারতের ঔপনিবেশিক ও সাংস্কৃতিক বিস্তারের সাক্ষ্য বহন করে। এই যে দুটোই বাইরের কথা বললো, যে কম্বোজের আঙ্কার ভাট ও জাভার বড়বুদুরের মন্দির দুটো কি করেছে, ভারতের ঔপনিবেশিক অর্থাৎ ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক বিস্তারের ক্ষেত্রে একটা বিরাট বড় স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছে বা সাক্ষ্য হিসেবে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো এখান থেকে স্থাপত্য ভাস্কর্য থেকে কিছুই পড়ার নেই, বলতে গেলে মুখস্থ করার মতো কিছু নেই, তোমরা শুধু একটু পড়ে রাখবে এখান থেকে। তো আজকে যেটা পড়লাম সেখানের মধ্যে মুখস্থ করার বলতে রয়েছে এটা যে সম্রাট অশোক ভারতের সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন, ঠিক আছে, সম্রাট অশোক ভারতের সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন। উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে তিনি খস লিপি ব্যবহার করতেন। কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি, সাতবাহনরাজ গৌতমপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি, সমুদ্রগুপ্ত সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি, শক রাজা রুদ্রদমনের জুনাগড় স্তম্ভলিপি, ঠিক আছে। আবার চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি রচিত আইহোল লিপি বিশেষ উল্লেখযোগ্য, ঠিক আছে। তাহলে এই কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ করার ক্ষেত্রে, ঠিক আছে। তোমরা এগুলো যত তাড়াতাড়ি পারে মুখস্থ করে নেবে, কারণ এগুলো থেকে বহু প্রশ্ন আসতে পারে, প্রতিটা লাইনে একটু করে প্রশ্ন, ঠিক আছে। তো এখানে আমরা দেখবো একটু অনুশীলনী দেওয়া আছে, অনুশীলনীতে যে প্রশ্নগুলো দাগ দিয়েছে শুধু সেই কটাই পড়বে, কারণ বাহ্যিক কিছু আছে না, এগুলো মানে পড়ার মতো নয়, অন্তত এগুলো পড়বো নাকি জানি না, কিন্তু এগুলো পড়ার মতো প্রশ্ন, ঠিক আছে। দেখি মানে এরকম টাইপের প্রশ্ন আসে তাহলে বিশেষ অর্থশাস্ত্র কে রচনা করে, ঠিক আছে। তোমরা যদি আগে ক্লাসটা করতে হবে তাহলে দেখতে হবে ভালো করে, যে এখানে লেখা আছে কৌটিল্যের অর্থশাস্ত্র, অর্থাৎ কৌটিল্য রচনা করেন অর্থশাস্ত্র। তারপর হচ্ছে হর্ষচরিত কে রচনা করেন, এটা আগে ক্লাসেরই বটে, এটা বলেছে বাণভট্ট রচিত হর্ষচরিত, ঠিক আছে। তাহলে বাণভট্ট রচনা করেছেন হর্ষচরিত। তারপর বলেছে রামচরিত কার রচনা, এটাও দেখবো আগে ক্লাসে, রামচরিত এইখানে লেখা আছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, ঠিক আছে। তারপরে বলেছে রাজতরঙ্গিনী রচয়িতা কে, এটাও কালকে ক্লাসে করিয়েছি, কলহনের রাজতরঙ্গিনী, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছি রাজতরঙ্গিনী কার লেখা, কলহনের লেখা। তারপরে বলেছে কলহন রচিত গ্রন্থের নাম কি, একই প্রশ্ন ঘুরে বলেছে। তারপর বলেছে কলহনের রাজতরঙ্গিনী, ঠিক আছে। তাহলে এটা বলেছে রাজতরঙ্গিনী কার রচনা, কলহনের রচনা। তারপর বলেছে এখানে যে কোথাকার ইতিহাস জানতে বইটি আমাদের সাহায্য করে, ঠিক আছে। তাহলে এখানে দেখবো যেখানে লেখা আছে কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, ঠিক আছে। তো এখানে কি বলেছে, কাশ্মীরের ইতিহাস জানতে আমাদের কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি সাহায্য করে। তোমরা যারা আগে ক্লাসটা করেনি তারা প্লিজ করে নিও, ক্লাসটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর বলেছে রাজতরঙ্গিনী গ্রন্থের প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে, এটা সে আবার একই প্রশ্ন করলো, আমরা জানি কাশ্মীর, ঠিক আছে। তারপর বলছে বুদ্ধচরিতের রচয়িতা কে, এটা যাবো আবার, ঠিক আছে। তো দেখবো বুদ্ধচরিত, এই যে উপরে লেখা আছে অশ্বঘোষের বুদ্ধচরিত, ঠিক আছে, তার মানে অশ্বঘোষ হলেন রচয়িতা বুদ্ধচরিতে। তহকক ই হিন্দ এর লেখককে, এটাও দেখবো, এখানে নিচে লেখা আছে আলবেরুনি রচিত তহকক ই হিন্দ, ঠিক আছে। তাহলে তহকক হিন্দের রচয়িতাকে আলবেরুনি। তারপর বলেছে আইহোল প্রশস্তি কে রচনা করেন, এটাও দেখবো, আইহোল প্রশস্তি আজকের চ্যাপ্টারের মধ্যে আছে মনে হয়,
হ্যাঁ, আইহোল প্রশস্তি রচনা হলেন রবিকীর্তি, সভাকবি রবিকীর্তি। ঠিক আছে, কার সভাকবি? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির। তারপরে দেখবো কি আছে, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি মনে হয় আজকের, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? ঠিক আছে দেখি, হ্যাঁ এই তো হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি। ঠিক আছে, তার মানে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি। তাহলে এলাহাবাদ প্রশস্তি লেখককে? হরিসেন। তারপর বলছে আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা আছে? ঠিক আছে, এখানে বলেছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। ঠিক আছে, তার মানে যদি রবিকীর্তি সভাকবি হন চালুক্যরাজের, তাহলে রবিকীর্তি কার সম্বন্ধে লিখবেন? চালুক্যরাজ সম্বন্ধে লিখবেন। ঠিক আছে, এবার চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, চালুক্যরাজ মানে দ্বিতীয় পুলকেশী, তাহলে বলেছে রবিকীর্তি কার সম্বন্ধে লিখেছেন? তাহলে হবে দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে লিখেছেন। তারপর বলেছে নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? নাসিক প্রশস্তি দেখি, এই যে নাসিক প্রশস্তি, এখানে বলেছে সমুদ্রগুপ্তের সভাকবি, না না, এখানে সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি। ঠিক আছে, তাহলে সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর। ঠিক আছে, তার মানে সাতবাহন রাজের কথা উল্লেখ করা আছে। ঠিক আছে, বা সাতবাহন রাজ সম্পর্কে আমরা জানতে পারছি। তাহলে কি বলেছে এখানে? কোন সাতবাহন রাজের কীর্তি বর্ণনা করেছে? তাহলে কোন সাতবাহন রাজ? গৌতমীপুত্র সাতকর্ণী। সাতকর্ণীর কথা আমরা জানতে পারছি, সাতবাহন রাজ সাতকর্ণীর। ঠিক আছে, সাতবাহন রাজ সাতকর্ণীর কথা আমরা জানতে পারছি নাসিক প্রশস্তি থেকে। ঠিক আছে, এরপরে যেগুলো রয়েছে মান 2, মান 4, এগুলো সব বড় প্রশ্ন। ঠিক আছে, এগুলো করার দরকার নেই, কারণ বড় প্রশ্ন তো আসবে না ডাব্লিউবিসিএসে। ঠিক আছে, তাহলে আজকে যেগুলো বললাম সেগুলো ভালো করে মুখস্থ করে নিও। ঠিক আছে, কালকে আমরা শুরু করব নতুন চ্যাপ্টার সভ্যতার সূচনা। ঠিক আছে, তো তোমরা এই চ্যাপ্টারটার যে ভিডিওগুলো দেওয়া থাকলো সেগুলো তোমরা দেখে নিও আমার প্রোফাইলে গিয়ে। ঠিক আছে, আজ তাহলে এটুকুই থাক। তোমরা যদি আমাদের পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে নিও, সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে নিও। ঠিক আছে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাই বাই।